ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যে ক্লাস স্টার্ট করছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ওকে, ফান্ডামেন্টাল রাইটসে তোমরা আগের গত ক্লাসগুলোতে দেখেছো যে শুরু করেছিলাম থেকে আর্টিকেল 12 থেকে স্টার্ট করেছিলাম। যেখানে আমরা দেখেছিলাম ডেফিনেশন অফ স্টেট। ওকে, সেগুলো যদি তোমরা না দেখে থাকো আমি প্লে লিস্টার লিঙ্ক বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে এই চ্যাপ্টারগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো, তারপরে আর্টিকেল 13 করেছিলাম। ওকে, তো এরপর আমরা আর্টিকেল 19 স্টার্ট করব। আর্টিকেল 19, আর্টিকেল 21, এই যে দুটো আর্টিকেল দেখছো, এই দুটো আর্টিকেল কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আর তার রিজনটা তোমরা এই পাশেই দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যদি আমি দেখি ইউপিএসসির, তাহলে আর্টিকেল 19 থেকে দেখো মেন্সের এটা কোশ্চেন্স বলছে। আর্টিকেল 19 থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট দেখো তোমরা আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তাই তো? আর্টিকেল 19(1)(a) সাবসেকশন এ এটা কিন্তু, অর্থাৎ আর্টিকেল 19 কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ। তারপর দেখো আর্টিকেল 21, আর্টিকেল 21 গুরুত্বপূর্ণ। ওকে, এখানে কোশ্চেন্সগুলো দেখো, কোশ্চেন জিজ্ঞেস করেছে কীভাবে দেখো, ডাজ দ্য রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট এন্টাইল লিগ্যাল রেগুলেশনস অন বার্নিং ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি? ওকে, তাহলে কোশ্চেন্স ক্রিয়েট করে এবং তারপর ইন দ্য লাইট অফ আর্টিকেল 21-এর অ্যাসপেক্টে কিন্তু এটা জিজ্ঞেস করেছে। আর রিসেন্ট যে জাজমেন্ট হয়েছিল, বিকজ কি রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের পার্ট। ওকে, আর যে ব্যান করে দেওয়া হয়েছিল সে সময় দিওয়ালির টাইমে কি ক্র্যাকার্স বা করা যাবে না, তাই তো, পাঠানো যাবে না। তো সেই অ্যাসপেক্টে জাজমেন্টও কিছু জিজ্ঞেস করেছে বাই অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্টের পার্সপেক্টিভে। অর্থাৎ হলিস্টিক কিন্তু একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং দরকার রিগার্ডিং যেসব আর্টিকেল আমরা বলছি, আর্টিকেল 19 হোক বা আর্টিকেল 21 হোক। ওকে, শুধু আর্টিকেল 19-21 পড়ে গেলেই হলো না, এর ভেতরে যে জাজমেন্ট রয়েছে, এর ভেতরে যে প্রিন্সিপালিটি ক্রিয়েট হচ্ছে বিকজ অফ ডিফারেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ওকে, যেগুলোকে আমরা কি বলছি ডিফারেন্ট টাইপ অফ ডক্টরিন, সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। ডক্টরিন অফ প্রপোর্শনালিটি, তারপর রিজনেবিলিটি, এইসব কিন্তু ইম্পর্ট্যান্ট। অ্যাপার্ট ফ্রম ইট দেখো তুমি ফান্ডামেন্টাল রাইট থেকে আরও কোশ্চেন্স রয়েছে। আর যেটা আমরা আজকে দেখব আর্টিকেল 19টা দেখব। ওকে, তারপর কারণ আর্টিকেল 19 এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা সাবসেকশনস আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং প্রত্যেকটা সাবসেকশনসে কোশ্চেন্স কিন্তু আসে, ঠিক আছে, এবং সেখান থেকে কি কি জাজমেন্ট হচ্ছে, আর অর্থাৎ সেগুলোর যদি ছোট তুমি একটা নোট ক্রিয়েট করে রাখতে পারো, সেটা কিন্তু অনেক সুবিধা হবে তোমার এক্সামের আগে, যখন মেন্সের জন্য এটা বেসিক্যালি আমি বলছি, সেখানে কিন্তু বহুত কাজে লাগবে এটা। ওকে, রাইট টু প্রাইভেসি। ওকে, তো দিস আর দি সব কিন্তু আর্টিকেল আমাদের 21-এর পার্সপেক্টিভে জিজ্ঞেস করেছে, আর 19-এর পার্সপেক্টিভে এটা তো অ্যামেন্ডিং পাওয়ার রিলেটেড আর্টিকেল 368। নেক্সট দেখো, তারপর আমরা আর্টিকেল 21-এর পার্সপেক্টিভে জিজ্ঞেস করেছে। তারপরে এ দেখো রাইট টু মুভমেন্ট, রাইট অফ মুভমেন্ট অ্যান্ড রেসিডেন্স, এটা কি আমাদের আর্টিকেল 19-এর পার্টি, তাই না? তো আর্টিকেল 19-এর কিন্তু অন্তর্গত। তো সেখান থেকে দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে আমাদের থ্রু আউট টেরিটরিতে কি এই রাইটটা রয়েছে, ফ্রিলি অ্যাভেলেবল টু ইন্ডিয়ান সিটিজেন্স, বাট দিস রাইটস আর নট অ্যাবসলিউট। এগুলো রাইট কিন্তু অ্যাবসলিউট না, তো সেই পার্সপেক্টিভে তোমাকে কমেন্ট করতে বলেছে। সো দিস আর দি কোশ্চেন্স ইজ কামিং ইন 2022। তো 2023-এ দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে। ওকে, রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21-এর পার্সপেক্টিভে। তো আর্টিকেল 19, আর্টিকেল 21 এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টিকেলস। তাহলে যখন তুমি ফান্ডামেন্টাল রাইটটা করছো, শুধু আর্টিকেলগুলো দেখলে হবে না, তার ভেতরের যে নিটিগ্রিটি রয়েছে, তার সিগনিফিকেন্সটা কি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, বিকজ কোশ্চেন্স আর ফেমিং ফ্রম দিস ইন দ্য মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রিলিমসের। ওকে, প্রিলিমসে কিন্তু কোশ্চেন তুমি পাবে এখান থেকে, 19 থেকে তো পাবে কোশ্চেন্স। তো চলো আজকে তাহলে ডিসকাস করি আর্টিকেল 19 নিয়ে।
তো তোমরা সবাই জানো আর্টিকেল 19 কি। ওকে, আর্টিকেল 19 কি? আর্টিকেল 19 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তাই তো। তো তোমরা বেয়ার অ্যাক্টে যদি দেখো তাহলে সেখানে দেখতে পারবে যে কি, যে এভরি সিটিজেন হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস টু ফ্রিডম অফ স্পিচ আর কি এক্সপ্রেশনের। ওকে, তাহলে ফ্রিডম অফ স্পিচ আর এক্সপ্রেশনস এটা রিলেটেড টু কি আর্টিকেল 19(1) সাবসেকশনস এ এর কিন্তু পার্ট। ওকে, তো এই আর্টিকেলটা কি শুধু স্পিচ আর এক্সপ্রেশনের মধ্যে সীমাবদ্ধ না, এটা ব্রড আরও অ্যাসপেক্ট কিন্তু কভার করে। ওকে, তো সেগুলো এক এক করে দেখার চেষ্টা করি আমরা তাহলে। তো ফ্রিডম অফ স্পিচ আর প্রেস, এটার মধ্যে কিন্তু RTI তোমরা জানো, তাই তো, রাইট টু ইনফরমেশনস। ওকে, এই অ্যাক্ট কবে এসেছিলো? 2005-এ। ওকে, তো এই সব দেখছো যে ফ্যাকচুয়াল কোশ্চেন, যে RTI অ্যাক্ট কবে এসেছিলো, এগুলো কিন্তু বিভিন্ন মিসেলেনিয়াস যেগুলো আলাদা এক্সাম হয় সেগুলোতে কাজে লাগবে। তো রাইট টু নো বা RTI সেটা ইম্পর্ট্যান্ট এই অ্যাসপেক্টে হয়ে যাচ্ছে। তাহলে যদি জিজ্ঞেস করে যে RTI কোন ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত, তাহলে তুমি বলতে পারবে যে এটা আর্টিকেল 19-এর অন্তর্গত, তাই তো। তারপরে দেখো রাইট টু রিমেইন সাইলেন্ট, এটাও কিন্তু সেই আর্টিকেল 19-এর মধ্যেই আসছে। ওকে, তাহলে স্পিচ আর এক্সপ্রেশন এ দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে আর্টিস্টিক বা একাডেমিক কোনো এক্সপ্রেশন, সেটাও কিন্তু এক্সপ্রেশনের আন্ডারে আর্টিকেল 19-এ কভার করছে। এছাড়াও ডিফারেন্ট কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট করছো, ঠিক আছে, সেগুলো কিন্তু আসছে কোথায়? আর্টিকেল 19-এ। তারপরে অ্যাক্সেস টু ইন্টারনেট, এটা হচ্ছে কি, এটা আসছে তোমার আর্টিকেল 19-এ। ওকে, এখানে কিন্তু দুটো পার্সপেক্টিভ রয়েছে রিগার্ডিং আর্টিকেল 19-এর ইন্টারনেট পার্সপেক্টিভে, ঠিক আছে। একটা অ্যাক্সেস টু ইন্টারনেট আর একটা হচ্ছে তোমার রাইট টু ইন্টারনেট, রাইট টু ইন্টারনেট। ওকে, এইটা আবার আর্টিকেল 21-এর কিন্তু পার্ট, কারণ এইটার পার্সপেক্টিভে একটা জাজমেন্ট এসেছিলো, সেই পার্সপেক্টিভে কিন্তু এটা নেওয়া হয়েছে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য জাজমেন্ট ইন অনুরাধা বাসিন কেস। তো সেখানে আর্টিকেল 21-এ রাইট টু ইন্টারনেটটাকে দেওয়া হয়েছিল। কেন? কারণ রাইট টু ইন্টারনেট কি, কারণ অনেকে তো অনলাইনে তাদের বলতে পারো কমার্শিয়াল অ্যাক্টিভিটি তো রয়েছে। ওকে, তাহলে এই কমার্শিয়াল অ্যাক্টিভিটি সেটা কি একজন মানুষের জন্য বা ব্যক্তির জন্য কি, সেটা তাদের রোজিরুটি, তাই তো, সেটা তাদের জব, লাইভলিহুড। ওকে, তো সেইটা মাথায় রেখে আর্টিকেল 21-এর পার্সপেক্টিভে কিন্তু রাইট টু ইন্টারনেটটাকে রাখা হয়েছে। তাহলে রাইট টু 21 কি, রাইট টু লাইফ এবং লিবার্টি। তো সেই পার্সপেক্টিভে রাইট টু লাইফের পার্সপেক্টিভে এই রাইট টু ইন্টারনেট কিন্তু আছে। আর অ্যাক্সেস টু ইন্টারনেট সেটা কিন্তু আর্টিকেল 19-এর অন্তর্গত। তো এই হচ্ছে, এইখান থেকে কিন্তু কোশ্চেন একটা তুমি পেতে পারো যে অ্যাক্সেস টু ইন্টারনেট ইজ ইট ইন দ্য আর্টিকেল 21 or 19। ওকে, তাহলে তোমরা দেখছো কী ধরনের কোশ্চেন আসছে। এর আগে আমরা একটা কোশ্চেন দেখলাম না, দেখো কোশ্চেনটা কি, এই যে দিস রাইটস আর অ্যাবসলিউট, দিস রাইটস বাট দিস রাইটস আর নট অ্যাবসলিউট। বলছে এই রাইটগুলো কিন্তু অ্যাবসলিউট না। তাহলে যে রাইটগুলো আমরা দেখছি এখানে আর্টিকেল 19-এর আন্ডারে যতগুলো রাইটস আছে, এগুলো কি অ্যাবসলিউট, মানে এগুলোকে আর কি ভাঙা যাবে না? কিন্তু এগুলো অ্যাবসলিউট রাইট নয়, এগুলোকে কিন্তু রেস্ট্রিক্টও করা যেতে পারে। ওকে, তার জন্য বিভিন্ন ধরনের কন্ডিশনস রয়েছে। ওকে, তাহলে সেই কন্ডিশনস বা রিজনেবল কন্ডিশনটা আর্টিকেল 19-এ দেওয়া আছে, এবং তার জন্য সাবসেকশন যেটা ইউজ করা হয়েছে আর্টিকেল 19 সাবসেকশন 2। এখানে দেখো ডিফারেন্ট গ্রাউন্ড কিন্তু তুলে দেওয়া হয়েছে, যে এইসব গ্রাউন্ডে যদি আর্টিকেল 19-এর পার্সপেক্টে এইসব রাইটসকে বন্ধ করতে চাই বা ডিবার করতে চাই, তাহলে কিন্তু গভর্নমেন্ট করতে পারবে। তাহলে সেই পার্সপেক্টিভগুলো কী কী, সেই পার্সপেক্টিভ দেখো, সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ওকে, এটাকে মাথায় রেখে করতে পারে। এছাড়াও সিকিউরিটি অফ দ্য স্টেট, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন অর গ্রাউন্ড। এছাড়াও ফ্রেন্ডলি রিলেশনস উইথ দ্য ফরেন স্টেট। ওকে, এটাও কিন্তু আসছে। তারপরে দেখো পাবলিক অর্ডার আছে,
তারপর ডিসেন্সি অর মরালিটি, কন্টেম্পট অফ কোড আছে, ডিফেমেশনস আছে, আর ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স. So these are the 8 criteria or 8 grounds on which the government can defer or কি বলতে পারো সেটাকে, অর্থাৎ যে রাইটগুলো আছে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের, সেগুলো কিন্তু বিশেষত এগুলো আর্টিকেল 19 পার্সপেক্টিভে ইউজ করতে পারবে. ওকে, এই গ্রাউন্ডে যে রাইটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বলতে পারো সারপাস করা যায়. তাহলে এবার মেন্সের পার্সপেক্টিভে এখানে কি ইম্পর্টেন্স, এগুলো তো আমরা দেখলাম প্রিলিমসের পার্সপেক্টিভে এইসব রয়েছে. ওকে, এবার মেন্সের পার্সপেক্টিভে যদি এই ব্যাপারটা দেখা যায় যে এখান থেকে কিছু ডক্টরিন কিন্তু বলতে পারো অ্যারাইজ হয়েছে. সেই ডক্টরিনগুলো কি, একটা হচ্ছে ডক্টরিন অফ প্রপোর্শনালিটি. ওকে, সো হোয়াট ইজ দ্যাট? তো ডক্টরিন অফ প্রপোর্শনালিটি হচ্ছে এটা রেস্ট্রিকশনস করছে, কিছু রেস্ট্রিকশনস মাস্ট পারসিউ টু লেজিটিমেট এম. ওকে, অ্যান্ড বি নেসেসারি লিস্ট রেস্ট্রিকটিভ. অর্থাৎ প্রপোর্শনালিটি কি, যে রেস্ট্রিকশনটাকে পারসিউ করার জন্য একটা লেজিটিমেট এম দরকার. ওকে, তো লেজিটিমেট এম যদি থাকে তাহলে কিন্তু সে রেস্ট্রিকশনটাকে পারসিউ করা যেতে পারে. নেক্সট হচ্ছে কি ডাইরেক্ট অ্যান্ড প্রক্সিমেট নেক্সাস. ওকে, যে শুধু মেয়ার আ পসিবিলিটি অর টেন্ডেন্সিটি অফ ডিসঅর্ডার, যে হ্যাঁ কেউ ধরো নর্মাল প্রোটেস্ট করছে. ওকে, সো যে প্রোটেস্ট করলেই যে সেখানে ডিসঅর্ডার তৈরি হবে আর সেটাই যে এফেক্ট করবে আমাদের সভেরেনিটি আর ইন্টিগ্রিটি অফ দি স্টেট. তো এইরকম শুধু জাস্ট পসিবিলিটি অর টেন্ডেন্সি যে হ্যাঁ একটা প্রোটেস্ট হচ্ছে মানে সেখানে ডিসঅর্ডার ক্রিয়েট হচ্ছে আর সেটা সভেরেনিটি অর ইন্টিগ্রিটিতে এফেক্ট হচ্ছে, সেই জন্য আমি এই রাইটকে হটাতে পারি, বাট সেটা কিন্তু করা যাবে না. ওকে, শুধু এই কারণ দেখিয়ে যে একটা প্রোটেস্ট করাই যে সভেরেনিটি এফেক্ট করছে সেটা হচ্ছে ইনসাফিশিয়েন্ট. ওকে, তাহলে কারণ রাইট টু প্রোটেস্ট ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস, প্রোটেস্ট, প্রোপাগেট. ওকে, আর যেগুলো আমরা দেখবো কিন্তু এখানেই রয়েছে. ওকে, ডিফারেন্ট যখন আরও আর্টিকেলসগুলো দেখবো তখন কিন্তু পাবো. রাইট টু প্রোটেস্ট, অ্যাসেম্বল, এসব আমাদের ফান্ডামেন্টাল রাইট. তারপর দেখো চিলিং এফেক্ট. চিলিং এফেক্ট কি, ভেগ অর ওভারব্রড লজ যেগুলো রয়েছে, ওকে, সেগুলো মে ডিটার দ্য লেজিটিমেট স্পিচ. ওকে, নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, প্রায়োরিয়র রেজিস্ট্যান্ট. এখানে যেটা ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে এই রাইট টু প্রপোর্শনালিটি আর ডাইরেক্ট অ্যান্ড প্রক্সিমেট নেক্সাস, এই দুটোকে ইউজ করতে পারো, বাকি তোমাদের দেখার দরকার নেই বা জাস্ট একটু দেখে রাখলে চলবে. ওকে, এবার নেক্সট কী হচ্ছে, নেক্সট হচ্ছে যেসব কেস রিগার্ডিং আর্টিকেল 19 সেগুলো ইম্পর্ট্যান্ট. তো ফার্স্ট কেস কি, ফার্স্ট হচ্ছে রমেশ থাপার কেস, দ্যাট ইজ কামস ইন দ্য ইয়ার 1950. তো এই সময় কি হয়েছে, এই সময় যে ফ্রিডম অফ সার্কুলেশনস ইজ এ পার্ট অফ ফ্রি স্পিচ. ওকে, ফ্রিডম অফ সার্কুলেশন বললো যে ফ্রি স্পিচের এটা কিন্তু পার্ট. নেক্সট বেনেট কোলেম্যান এটা ফ্রিডম অফ প্রেস নিয়ে বলেছে যে ফ্রিডম অফ প্রেস হচ্ছে কি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ছে আর্টিকেল 19 আন্ডারে, যেটা আমরা দেখলাম. সো ইনডাইরেক্ট রেস্ট্রিকশনস অলসো ম্যাটার করবে. তারপরে শ্রেয়া সিঙ্গেল, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট ফেমাস কেস. ওকে, দিস ইজ ফেমাস কেস. তো আইটি অ্যাক্ট স্ট্রাক ডাউন করা হয়েছিল, যার সেকশন, আইটি অ্যাক্ট পুরোটা করেনি, কিছু সেকশন, যেটা সেকশন 66A সেটা কিন্তু স্ট্রাক ডাউন করেছিল. ওকে, কারণ শুধু যে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে আর এটাই যে এফেক্ট করছে আর ডিসঅর্ডার তৈরি করছে, ওকে, সেটাই একটা মাত্র গ্রাউন্ড হতে পারে না যে তোমার কি ইললিগ্যাল অ্যারেস্ট বা যেটা কি করা হতো প্রিভেনশন ডিটেনশন আন্ডারে নিয়ে আসা হতো. ওকে, জাস্ট মেসেজ করলে কারো বিরুদ্ধে বা গভর্নমেন্টের বিরুদ্ধে, সেটাই প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে কিন্তু চলে আসতো. তো সেই যে আরবিটারি যেগুলো বলতে পারো স্টেপ দ্যাট ইজ টেকেন বাই দি গভর্নমেন্ট অর অথরিটি, সেটাই কিন্তু
এই সেকশন 66A ছিল, আর সেটাকেই স্ট্রাক ডাউন করেছে সুপ্রিম কোর্ট। সো ডিস্টিংশন বিটুইন ডিসকাশনস, অ্যাডভোকেসি অ্যান্ড ইনসাইটমেন্ট। অ্যান্ড লাস্টে দেখো তোমরা এই যে অনুরাধা ভাসিন কেস, এই কেসেই বলেছিল যে রাইট টু অ্যাক্সেস ইন্টারনেট, ওকে, যেটা আমি বলছিলাম আর্টিকেল 19(1)A পার্ট, ঠিক আছে। তাহলে অনুরাধা ভাসিন কেসে কিন্তু রাইট টু অ্যাক্সেস ইন্টারনেট আর রাইট টু ইন্টারনেট সেটা কিন্তু আলাদা, যেটা আমরা দেখলাম আর্টিকেল 21 পার্ট, ওকে। তো অনুরাধা ভাসিন কেসে কিন্তু অর্থাৎ দিস কেস ইজ ইম্পর্ট্যান্ট অ্যাবাউট অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট। তারপর দেখো কৌশল কিশোর কেস, দ্যাট ইজ কামস ইন দ্য ইয়ার 2023। তো এখানে কি যে গ্রাউন্ডস আন্ডার আর্টিকেল 19(2) আর এক্সহস্টিভ, সো নো আদার গ্রাউন্ড ক্যান বি অ্যাডেড। কারণ সেখানে টার্মগুলো দেখো ফেক টার্ম রয়েছে না, সভেরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ স্টেট, তো এর আন্ডারে তো বহুত কিছু নিয়ে আসতে পারে, ওকে। কারণ এগুলো কি জেনেরিক টার্ম, তো এর ভেতরে কোনো কিছু সিকিউরিটিতে নিয়ে এসে প্রিভেনশন ডিটেনশনে যে কাউকে কিন্তু অ্যারেস্ট করতে পারে, তাহলে অ্যাবসলিউট পাওয়ার কিন্তু ইউজ করতে পারে স্টেট। তাহলে এটা অলরেডি এক্সহস্টিভ তো রয়েছে, তো আর কোনো এক্সট্রা গ্রাউন্ড অ্যাড করার দরকারই নেই। তো দ্যাট ইজ কামস ইন দ্য ইয়ার কৌশল কিশোর কেস ইন 2023। তারপরে দেখো ইমরান প্রতাপ গিরি কেস, এটা রিসেন্ট কেস 2025। তো এখানে কোর্ট কী করছে, সিটিজেন্সকে প্রোটেক্ট করছে ফ্রম মিসইউজ অফ ক্রিমিনাল ল অ্যান্ড চিলিং এফেক্ট ইন স্পিচ রিলেটেড কেসেস, ওকে। তো এই গেল পুরো ডিফারেন্ট কেসেস। এখান থেকে যেগুলো তোমার মনে হয় যে আর্টিকেল 19(1)-এর পার্সপেক্টিভে দেওয়া যাবে সেগুলোকে তুমি ইউজ করবে। আর এগুলো তোমার মেন্সের এই যে এক পাতা তুমি একটা নোট ক্রিয়েট করে রেখে দেবে, সেটা কিন্তু অনেকটা কাজে লাগবে তোমার ইউপিএসসির মেন্সে বলতে পারো, ঠিক আছে। কারণ 19-এ এগুলো আর্টিকেল, তারপরে ডিফারেন্ট কেস আছে, কারণ সেগুলোই তোমাকে কিন্তু লিখতে হবে। তো কনক্লুশনে তুমি এটা ইউজ করতে পারো যে আর্টিকেল 19(1)-এ প্রোটেক্টস করছে কি ডেমোক্রেটিক এক্সপ্রেশন, বাট ফ্রিডম ইজ নট অ্যাবসলিউট, রেস্ট্রিকশনস মাস্ট রিমেন্স উইদিন এই 19(2)-তে, দ্যাট ইজ ব্যাকড বাই ল, রেসপন্সিবল অ্যান্ড প্রপোর্শনেট, ওকে। সো দিস আর নট অ্যাবসলিউট রাইটস এট অল। তো সেই পার্সপেক্টিভে কিন্তু এই পয়েন্টটা তুমি সেখানেও দিতে পারতে ওই কোশ্চেনটায়। আর লাস্টে এটা দেখছো, এটাকে তুমি ইন্ট্রোডাকশন হিসেবে কিন্তু ইউজ করতে পারো যখন আর্টিকেল 19 রিলেটেড কোনো কোশ্চেন্স তুমি ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশনে পাবে। তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ দ্য লাইফ ব্লাড অফ ডেমোক্রেসি, while the state can reasonably restrict it in larger public interest. Such restrictions must be lawful, necessary and proportionate to the legitimate aim. দ্যাট মিন্স এখানে তুমি কী করছো, তোমার যে অ্যানালিসিস আর ডেপথ অফ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোশ্চেন সেটাকে তুমি এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে পারলো, ওকে। কারণ যেন ডেমোক্রেসির একটা পিলার বা লাইফ বোর্ড, সেটা কি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটার জন্য আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটাররা ছিলেন তারা কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন সেটা কিন্তু তখন পাননি, তাই না। তো তার জন্য কিন্তু তারা এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটাকে ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত করেছেন। তো সেই পার্সপেক্টিভটা তুমি তুলে ধরলে, এবং যে স্টেট কীভাবে রিজনেবলি রেস্ট্রিক্ট করতে পারে, কারণ এটা কিন্তু আমাদের লার্জার পাবলিক ইন্টারেস্টে এফেক্ট করতে পারে ভবিষ্যতে গিয়ে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রেস্ট্রিক্ট দিস। সো সেই জন্য কিন্তু এখানে তুমি যে ডক্ট্রিনটাকেও নিয়ে চলে আসলে, ঠিক আছে, ইনডাইরেক্টলি। সো ডক্ট্রিন অফ রিজনেবিলিটিটাকে লিখে দিলে। তো এইভাবে তোমার কোয়ালিটিপূর্ণ কিন্তু একটা ইন্ট্রোডাকশনস হয়ে গেল, এবং তারপরে তুমি পুরো অ্যানালিসিসটা করলে, বিভিন্ন ধরনের কেস দিলে, আর ফাইনালি কনক্লুশনের জন্য একটা পয়েন্ট তুমি রেখে দিলে। তো এইভাবে আর্টিকেল 19(1)A কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা যাই 19(1)B-তে। তো আর্টিকেল 19(1)B এটা ইম্পর্টেন্ট। এখানে তুমি পাবে ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বল,
তাই তো। তো ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বল উইদাউট আর্ম, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি কি ইনক্লুড করা হচ্ছে? তো এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে পিসফুলি পাবলিক মিটিংস আছে, যেখানে সিটিজেন্সরা কি গ্যাদার হতে পারে পাবলিক স্পেসে এবং তাদের তাদের ভিউ এক্সপ্রেস করতে পারে। ওকে, যেমন আমরা দেখলাম ডিফারেন্ট ফার্ম বিল বলো, ফার্মার্স যে বিল এসেছিলো 2020 তাই তো, সেই সময় ফার্মাররা প্রোটেস্ট করেছিল। তাহলে যে পাবলিক রাইট টু প্রোটেস্ট, যেটা পিসফুল প্রোটেস্ট, পিসফুল অ্যাসেম্বল, সেটাও কিন্তু করা যেতে পারে। আর রিসেন্টলি আমরা দেখলাম যে নিট রিলেটেড যে সিজিপি কাকরোচ জনতা পার্টির একটা প্রোটেস্ট কিন্তু দিল্লিতে হয়েছিল, তাই তো, সেখানে কিন্তু স্টুডেন্টরা অ্যাসেম্বল হয়েছিল। সো দিস আর দি ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্যাটস হাউ উই অ্যাক্সেস অর এক্সারসাইজ আওয়ার পাওয়ার। তারপরে দেখো প্রসেশনস, সো মুভিং টুগেদার অ্যান্ড পিসফুল ম্যানার অন পাবলিক রোডস। তো পাবলিক রোডে আমরা কিন্তু কি পিসফুলি প্রোটেস্ট করতে পারি। তারপর ধর্না, ওকে, যেখানে কি আমরা আমাদের মেসেজকে কনভে করি গভর্নমেন্টের কাছে। তার পিসফুল প্রোটেস্ট রয়েছে, ওকে, এক্সপ্রেসিং ডাইসেন্ট অ্যান্ড সাপোর্ট পিসফুলি অন দ্য ইস্যুজ। তারপর ডেমনস্ট্রেশনস অর্গানাইজ ডিসপ্লে অফ ওপিনিয়ন, ওকে, আনআর্মড অ্যান্ড পিসফুল। তাহলে কি এখানে কিন্তু আমরা হাতিয়ার ইউজ করবো না, বাট আমরা প্লে কার্ড, এরকম প্লে কার্ড আমরা ইউজ করতে পারি। তো তোমরা দেখেছো এই যে রিসেন্ট প্রোটেস্টগুলো হলো, সেখানে অনেক ধরনের প্লে কার্ড যেটা সেগুলো কিন্তু ছিল। তো এইভাবে কিন্তু ডেমনস্ট্রেট বা কোনো একটা প্রোটেস্ট কিন্তু করার রাইট আমাদের কনস্টিটিউশন ইটসেলফ কিন্তু প্রোভাইড করে। ওকে, তো এইটাই হচ্ছে একটা ডেমোক্রেসির বলতে পারো পজিটিভ সাইড। সো এবার কিন্তু এই যে রাইটসগুলো আমরা দেখলাম, যে রাইট টু প্রোটেস্ট, রাইট টু অ্যাসেম্বল, তাই না, উইদাউট আর্মস, তাহলে এটা কি অ্যাবসলিউট রাইট? সিমিলার কোশ্চেন্স এখানেও অ্যারাইজ হচ্ছে। আর এখানে মাত্র দুটো গ্রাউন্ডস কিন্তু দেওয়া রয়েছে, যেখানে আমরা 19(1)A-তে 8খানা গ্রাউন্ড দেখেছিলাম, কিন্তু এখানে মাত্র দুটো গ্রাউন্ড দেওয়া হয়েছে। একটা হচ্ছে বলছে পাবলিক অর্ডার, আর একটা বলছে সভেরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ওকে, সো দিস আর দি টু রাইটস about restrictions of Article 19(3). এবার ইম্পর্টেন্ট যেসব কেস রয়েছে সেগুলো কেসের মধ্যে যে কোনো একটা কেস তুমি নিতে পারো, বা সবগুলো কেস আমি বলে রাখি। প্রথমত দেখো হিম্মত লাল কেসা ভার্সেস কমিশনার অফ পুলিশ, দ্যাট ইজ দ্য কেস ইন 1973। তো এই সময় যে রাইট টু হোল্ড পাবলিক মিটিং অন স্ট্রিট, ওকে, ইজ প্রোটেক্টেড, এবং কিন্তু কি স্টেট রিজনেবলি এটা রেগুলেট করতে পারবে, এবং আরবিট্রারিলি স্টেট কোনো স্টেপ নেবে না, এবং কি এই যে অ্যাসেম্বল হচ্ছে এগুলোকে কিন্তু প্রহিবিট করতে পারবে না। ওকে, কারণ অ্যাসেম্বল করা, রাইট টু প্রোটেস্ট, অ্যাসেম্বল, এসব কিন্তু আমাদের কি ফান্ডামেন্টাল রাইট। তো এখানে আরবিট্রারিলি স্টেট কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে না। ওকে, সো সেগুলো কিন্তু আমরা অলরেডি আগের লেকচারগুলোতে বলেছিলাম যে কেন করতে পারবো না, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ইট। ওকে, কারণ আমাদের ডেমোক্রেসির মেন ফান্ডা কী, সেগুলো সব কিন্তু যেগুলো আমাদের ফিলোসফিক্যাল লেকচার ছিল ফান্ডামেন্টাল রাইটসের উপর। ওকে, আর হাউ দ্য ফান্ডামেন্টাল রাইটস আর কামস, ফার্স্ট যেটা লেকচার, কীভাবে ফান্ডামেন্টাল রাইটসের আইডিয়াগুলো আসলো, ওকে, সেখানে কিন্তু ডিসকাস করা হয়েছে। তারপরে দেখো মজদুর কিষাণ শক্তি সংগঠন, এটা 2018-তে এই কেসটা হয়েছিল। এখানে কি, এখানে ব্যালেন্স করা হয়েছে বিটুইন টু রাইটস, একটা কি রাইট টু প্রোটেস্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল আর পাবলিক কনভেনেন্স। ওকে, এই দুটোর পার্সপেক্টিভে ব্যালেন্স করা হয়েছে। ডেজিগনেটেড প্রোটেস্ট সাইট ক্যান বি ক্রিয়েটেড। ওকে, তো তোমরা জানো যে একটা সাইট, ডেজিগনেটেড একটা সাইট করা হয়েছে যেখানে কি প্রোটেস্ট করবে, যেমন দিল্লিতে কি যন্তর মন্তর করা হয় সাধারণত। তো দ্যাট ইজ হাউ দ্য প্রোটেস্ট সাইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি স্টেট। নেক্সট দেখো অমিত সাহানি ভার্সেস কমিশনার অফ পুলিশ, দ্যাট ইজ 2020। এই কেস হচ্ছে শাহিনবাগ কেস। ওকে, বিকজ অফ সিএ, এইটার বিরুদ্ধে তখন কিন্তু প্রোটেস্ট চলছিল।
তো আর্টিকেল 19(1)(b) সেখানে বেসিক্যালি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কি বলছে যে আর্টিকেল 19(1)(b) ওকে, যেখানে আমরা দেখলাম রাইট টু অ্যাসেম্বল উইদাউট আর্মস, তাই তো, ইট ডাজন্ট প্রোটেক্ট ইনডিফিনিট অকুপেশনস অফ পাবলিক রোডস। ওকে, যে বলছে যে আর্টিকেল 19(1)(b) এর মধ্যে যেটা রয়েছে যে এটা কিন্তু ইনডিফিনিট, তুমি রাস্তা মধ্যে কিন্তু পাবলিক রোড অকুপেশন করে থাকতে পারবে না। সো রাইট টু প্রোটেস্ট মাস্ট বি ব্যালেন্স উইথ দ্য রাইট অফ আদার, যেমন কি আছে রাইট টু মুভমেন্ট, এটা একটা রাইটস রয়েছে, ঠিক আছে, সেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো রাইট টু মুভমেন্ট কিন্তু এটা একটা পার্ট, আর রাইট টু মুভমেন্ট দিয়ে আমরা কিন্তু কোশ্চেন্স পেয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তাহলে দেখছো আর্টিকেল 19 বললাম যতগুলো সাবসেকশন আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটা তো 6টার মতো রয়েছে আর্টিকেল, তাই তো, এ থেকে শুরু করে এফ অবধি। তো সেগুলো আমাদের কিন্তু বেশি না, 2টো করে তুমি পয়েন্ট জেনে রাখবে, আর একটা করে মিনিমাম একটা করে তুমি মনে রাখার চেষ্টা করবে কেস, তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা এভিডেন্ট, মানে অ্যান্সার কিন্তু তাহলে কি একটা ডেপথ থাকবে অ্যান্সারগুলোতে। এবার দেখো ইউপিএসসি তুমি এটা ইউজ করতে পারো কনক্লুশনে। আর্টিকেল 19(1)(a)(b) 2, 3 এগুলো আমরা দেখলাম প্রথমে, তাই তো, এক্সপ্রেশন ছিল, এটা অ্যাসেম্বল প্রোটেস্ট ছিল, 8টা গ্রাউন্ড ছিল, এখানে 2টো গ্রাউন্ড ছিল। তো এই গেল পুরো ডিসকাশনস। এই লাস্টে এটা ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, এটা তুমি ইন্ট্রোডাকশনে ইউজ করতে পারো। এখানে কি বলা হয়েছে দেখো, রাইট টু অ্যাসেম্বল ইজ এ ভাইটাল ফ্যাসেট অফ ডেমোক্রেসি, বাট ইট থ্রাইভস ইন হারমোনি উইথ দ্য রাইটস অফ আদার্স অ্যান্ড কনস্টিটিউশনাল গোল লাইক পাবলিক অর্ডার, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এদের সাথে কিন্তু হারমোনিতে থাকতে হবে। ওকে, সো দিস আর দি, তাহলে এইভাবে কিন্তু তুমি ইন্ট্রোডাকশনকে শুরুয়াত করতে পারো। তাহলে তোমার কি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেপথ, যেটা অলরেডি আমি বললাম, সেটা কিন্তু কোয়ালিফাইড হবে। ওকে, সো আর ইউনিকনেস তো অবভিয়াসলি আসবে। তো এইভাবে তুমি তোমার ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড আর্টিকেল 19 এভাবে কিন্তু কোশ্চেন্স অ্যান্সারগুলো কিন্তু করতে পারো। তো নেক্সট লেকচারে আমরা আরও যেসব ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর্টিকেল 19 পার্সপেক্টিভ, সেগুলো কিন্তু কভার করব। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ।